হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের নবম শ্রেণীর ইতিহাস থেকে আমি খুব গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায়ের একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে তৃতীয় সম্প্রদায় সম্পর্কে আলোচনা করো বা থার্ড স্টেট। ঠিক আছে, পরীক্ষার সময় থার্ড স্টেটও আসতে পারে, টিকা লেখো থার্ড স্টেট, অথবা প্রথম সম্প্রদায় সম্পর্কেও আসতে পারে। এটা কিন্তু প্রশ্নমান 4 ইউনিট নাম্বার 1 থেকে, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে। তোমরা যারা এখনো পর্যন্ত নবম শ্রেণীতে পড়াশোনা করছো কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো। তার কারণ পরবর্তী ক্লাসগুলো পেতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করতে হবে, এবং তুমি তোমার ফ্রেন্ডদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছয়। এবং এই 4 নম্বরের মধ্যে কি করে তোমরা এই প্রশ্নটার উত্তর লিখলে 4 নম্বরই পাবে সেটা নিয়েও কিন্তু আজকে আলোচনা করব। যারা অনলাইনে আমাদের কাছে পড়তে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে, অথবা 6295916282 নম্বরে। আমাদের প্লে স্টোরে অ্যাপ রয়েছে পিস্টিকল এডুকেশন নামে, সেই অ্যাপেও তোমরা কিন্তু সরাসরি এই কোর্সটা পারচেস করতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটা তৃতীয় সম্প্রদায় বা থার্ড স্টেটকে নিয়ে। কি বলেছে দেখো, বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজের তৃতীয় সম্প্রদায়, এটা পয়েন্ট। হ্যাঁ, 1789 খ্রিস্টাব্দে সংগঠিত ফরাসি বিপ্লব পূর্ববর্তী সময়ে ফ্রান্সের যাজক ও অভিজাত ছাড়া সব মানুষই কিন্তু ছিল তৃতীয় সম্প্রদায়ভুক্ত। তাহলে আমরা দেখেছি ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের সমাজ কটা শ্রেণীতে বিভক্ত ছিল। ফরাসি বিপ্লব সংগঠিত হওয়ার আগে ফ্রান্সের সমাজ 3টে শ্রেণীতে বা 3টে স্টেটে বিভক্ত ছিল। ফার্স্ট স্টেট বা প্রথম সম্প্রদায় ছিল যাজকরা, সেকেন্ড স্টেট বা দ্বিতীয় সম্প্রদায় ছিল কিন্তু অভিজাতরা, এবং যাজক আর অভিজাতদের বাদ দিলে পরে সোসাইটিতে যত ধরনের মানুষ ছিল সকলকে নিয়ে গড়ে উঠেছিল কিন্তু তৃতীয় সম্প্রদায় বা থার্ড স্টেট। এদের সামাজিক অবস্থান ও মর্যাদা কিন্তু এক ছিল না। বিদ্যা বলো, বৃদ্ধি বলো এবং অর্থে এগিয়ে থেকেও এরা সমাজে কিন্তু ও রাষ্ট্রের নানা অধিকার থেকে কিন্তু বঞ্চিত ছিল। তাহলে বিদ্যার দিক থেকে বলো, বুদ্ধির দিক থেকে বলো, এটা বুদ্ধি হতো, বিদ্যা, বুদ্ধি, অর্থ, সমস্ত দিক থেকে সোসাইটির যে তৃতীয় সম্প্রদায়ের মানুষজন ছিল, কিছু কিছু মানুষ ছিল, এতটা এগিয়ে থাকা সত্ত্বেও এরা কিন্তু সোসাইটি থেকে নানান রকমের অধিকার থেকে তারা বঞ্চিত ছিল। এবার যদি আমি জনসংখ্যার কথা বলি, 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সের মোট জনসংখ্যা ছিল প্রায় 2.5 কোটি। এর মধ্যে কিন্তু 97% মানুষ ছিলেন কিন্তু তৃতীয় সম্প্রদায়ভুক্ত। তাহলে আমি কি বললাম যে প্রথমত যাজক আর অভিজাতদের মিলে ছিল 3%, মানে প্রথম আর দ্বিতীয় সম্প্রদায় মিলে 3% মানুষ ছিল, আর 97% মানুষই কিন্তু ছিল তৃতীয় সম্প্রদায়ভুক্ত। অর্থাৎ সোসাইটির মেজরিটি যদি বলি আমরা, মেজরিটি পিপল বা বেশি সংখ্যক মানুষজন কিন্তু ছিল এই সাধারণ মানুষ বা তৃতীয় সম্প্রদায় বা থার্ড স্টেটের কিন্তু জনগণেরা ছিল। নেক্সট আমরা যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে শ্রেণী বিভাগ। এবার এই যে তৃতীয় সম্প্রদায়ের মধ্যে শ্রেণী বিভাগ ছিল বা ভাগ ছিল, তৃতীয় সম্প্রদায়ের অন্তর্গত ছিল বুর্জোয়া, কৃষক, শ্রমজীবী। মানে সমাজের বেশি সংখ্যক মানুষই কিন্তু শ্রমজীবী না হয়ে কৃষক শ্রেণীর অন্তর্গত। এইবার যাজক, অভিজাত আর শ্রমজীবী মানুষদের বাদ দিয়ে যারা শিক্ষক, ডাক্তার, উকিল, কবিরাজ, বৈদ্য, এদেরকে আমরা বুর্জোয়া শ্রেণীভুক্ত রাখি। এবার বুর্জোয়ার মধ্যে কারা পড়ছে দেখো, তৃতীয় শ্রেণীর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল বুর্জোয়ারা। বুর্জোয়ারা 3 ভাগে বিভক্ত ছিল, যথা এ নম্বরে উচ্চ বুর্জোয়া, মধ্য বুর্জোয়া এবং নিম্ন বুর্জোয়া। এই 3 শ্রেণীর বুর্জোয়া মানুষ ছিল। এইবার উচ্চ বুর্জোয়ার মধ্যে কারা কারা পড়তো বলছে, বড় বড় ব্যবসায়ী, শিল্পপতি, ব্যাংকের মালিক প্রভৃতি এই শ্রেণীর অন্তর্গত ছিল। তাহলে ব্যবসায়ীরা, শিল্পপতিরা এবং ব্যাংকের যারা মালিক ছিল সেই সময় তারাই কিন্তু এই উচ্চ বুর্জোয়ার মধ্যে পড়তো। দেন মধ্য বুর্জোয়ার মধ্যে কারা কারা পড়তো, এই শ্রেণীর অন্তর্গত ছিল চিকিৎসক, মানে ডাক্তার যাদের আমরা বলছি, আইনজীবী যাদের লয়ার বলছি, শিক্ষক, দার্শনিক, সাহিত্যিক প্রমুখরা কিন্তু এরা মধ্য বুর্জোয়ার মধ্যে পড়তো। এবং নিম্ন বুর্জোয়ার মধ্যে কারা পড়তো, নিম্ন বুর্জোয়ার মধ্যে পড়তো কিন্তু দোকানদার, ছোট ছোট ব্যবসায়ী যারা ছিল, কারিগর, কৃষক, শ্রমিক, প্রত্যেকেই কিন্তু এরা নিম্ন বুর্জোয়ার মধ্যে কিন্তু পড়তো। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট পড়বে এদের মধ্যে কৃষক। এবার কৃষক কি বলছি দেখো, কৃষকরা ছিলেন তৃতীয় শ্রেণীর মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি। ফ্রান্সের মোট জনসংখ্যার 80% কিন্তু ছিলেন, 97% মানুষের মধ্যে আবার 80% মানুষজনই কিন্তু ছিলেন কিন্তু কৃষক শ্রেণীর অন্তর্গত।
এবার কৃষকদের মধ্যেও নানা ভাগ ছিল, যথা স্বাধীন কৃষক, ভাগ চাষি, ক্ষেত মজুর, ভূমিদাস। স্বাধীন কৃষক কারা ছিল? মনে করো আমার জমি আছে এবং সেই জমিতে আমি নিজে কৃষিকাজ করছি, আমি আমার ইচ্ছা মতন ফসল ফলাচ্ছি, তাহলে আমি হলাম স্বাধীন কৃষক। দেন ভাগ চাষি, জমি আমার কিন্তু তুমি চাষাবাদ করছো সেই জমিতে এবং যা ফলন ফলবে সেখানে 50% আমাকে দিয়ে 50% তুমি রেখে দেবে, তাহলে এটা হলো ভাগ চাষি। দেন ক্ষেত মজুর, জমি আমার কিন্তু তোমাকে হাজিরার বিনিময়ে সেই জমিতে আমি কাজ করাচ্ছি, তাহলে তুমি হলে ক্ষেত মজুর। নেক্সট ভূমিদাস, যাদেরকে জবরদস্তি মূলক ভাবে কি করানো হতো, চাকুরের মতন জমিতে কাজ করানো হতো, তাদেরকে বলা হতো ভূমিদাস। বলছে এই কৃষকরাই কিন্তু ফরাসি সমাজের সর্বাপেক্ষা শোষিত হতেন। সরকার, সামন্ত এবং গির্জাকে কৃষকরা নানান প্রকার কিন্তু কর দিত বা ট্যাক্স দিত। এবার চলে আসবো আমি শ্রমিক বা শ্রমজীবী মানুষের মধ্যে। এই শ্রমজীবীদের অধিকাংশই ছিল শহরে বাস করতেন। এদের মধ্যে ছিল দিনমজুর, অন্যান্য শ্রমজীবী মানুষ এবং ভবঘুরেরা, যাদেরকে আমরা বলি সাকুলত বলতাম। 1789 খ্রিস্টাব্দে এরা প্যারিসের দাঙ্গাবাজ জনতায় পরিণত হয়েছিল। ফরাসি ভাষায় এদেরকে বলা হতো সাকুলত। পরীক্ষায় প্রশ্ন আসে 2 নম্বরের জন্য, সাকুলত কারা? তাহলে ফরাসি সমাজের মধ্যে যারা তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধি ছিল, তাদের মধ্যে সর্বনিম্ন অবস্থানে যাদের আর কি অবস্থান ছিল, তাদেরকে বলতাম আমরা সাকুলত। এরা সহজের ঘিঞ্জি এবং অস্বাস্থ্যকর পরিবেশে থাকতো। মানে শহরতলিতে, শহরতলি বলতে গেলে বোঝায় শহর থেকে একটু দূরবর্তী স্থানে, যেখানে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে মানুষজন বসবাস করতো। নালা নর্দমা, যেখানে মানুষের পটি করার মতন টয়লেট নেই, জায়গা নেই, স্থান নেই, তাদেরকে মাথা গোজার জন্য জাস্ট তিরপাল দিয়ে কোন রকম ভাবে একটা অস্বাস্থ্যকর পরিবেশ, যাকে আমরা বলছি ঘিঞ্জি এলাকা, তো সেরকম এলাকায় এরা থাকতো। গ্রামে এরা যখন এদের হাতে কাজ থাকতো না, তখন এদের ঘরের মেয়েরা শহরে চলে যেত এবং দেহ ব্যবসার কাজেও কিন্তু কিছু মেয়েকে দেখা যেত লিপ্ত থাকতে কিন্তু দেখা গেছে। তো তোমরা যদি ইউরোপে বিপ্লবের কাল বলে একটা বই আছে, যদি সমর কুমার মল্লিকের লেখা, এই বইটা যদি পড়ো তাহলে এই সাকুলতদের ব্যাপারে ডিটেলস জানতে পারবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে উপসংহার। বলছে ফরাসি সমাজের তৃতীয় সম্প্রদায় অধিকারহীন সম্প্রদায় নামে পরিচিত ছিলেন। সমাজে এদের কোনো কিন্তু মর্যাদা ছিল না। ঠিক আছে, সামন্ত করের বোঝা বা সমস্ত করের বোঝা কিন্তু এই তৃতীয় সম্প্রদায়কে কিন্তু বহন করতে হতো। অর্থাৎ প্রথম সম্প্রদায়ভুক্ত যাজকরা এবং দ্বিতীয় সম্প্রদায়ভুক্ত অভিজাতরা কিন্তু কোনো রকমের ট্যাক্স বা কর কিন্তু সোসাইটিকে পে করতো না। শেষ পর্যন্ত দার্শনিকদের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে তৃতীয় সম্প্রদায় কিন্তু প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। ফলে শুরু হয় ফরাসি বিপ্লব। বাস্তিল দুর্গের পতনের মধ্যে দিয়ে কিন্তু তার জয়যাত্রা শুরু হয়েছিল। তো আজকে আমাদের 3টা সম্প্রদায় বা ফরাসি বিপ্লবের সামাজিক কারণ কিন্তু শেষ হলো। এর পরবর্তী ক্লাসে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব নতুন একটা কোনো বিষয় নিয়ে, যেখান থেকে তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো পাবে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো এবং তোমার যে সমস্ত বন্ধু বান্ধবীরা রয়েছে যারা নবম শ্রেণীতে বিভিন্ন স্কুলে পড়ছে, তাদেরকে কিন্তু অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দাও, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে 2টো। যদি তোমরা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের এই অফিসিয়াল নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।